হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বায়োলজির ওপরে আমরা অলরেডি মানে যেটা শরীর বিজ্ঞান, ফিজিওলজি যাকে বলা হয়, হিউম্যান ফিজিওলজি, তার উপর অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি বটানি সম্পর্কে ভিডিও দিচ্ছিলাম এবং বলেছিলাম যে বায়োলজির যে হিউম্যান ফিজিওলজির যে পার্টটা বাকি রয়েছে সেটা বোটানির পরে আবার শুরু করব। তো বোটানির আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ জগৎকে ভাগে ভাগ করা যায় এবং তার মধ্যে প্রথম তিনটে ভাগ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই তিনটে সম্পর্কে দেখে এসেছি। আজকে আরো দুটো ভাগ সম্পর্কে দেখবো, যেটা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো আগের দিনের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেইখানে গেলে পেয়ে যাবে আগের দিনের ভিডিওটা এবং প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিও। আজকে আমরা পড়ব ব্যক্তবীজী। যাকে ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্ম। ওকে, জিমনোস্পার্ম। দেখো, আগের দিনে যে তিনটে ভাগ দেখেছিলাম তার মধ্যে ব্রায়োফাইটা এবং থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটাতে দেখেছিলাম যে তাদের আলাদা করে চিহ্নিত করা যায় না, কোনটা পাতা, কোনটা ফুল বা কোনটা কাণ্ড ইত্যাদি। তারপরে টেরিডোফাইটার ক্ষেত্রে দেখেছিলাম বা ফার্নবর্গের ক্ষেত্রে দেখেছিলাম যে তাদের শরীরকে আলাদা আলাদাভাবে প্রথম ভাগ করা যাচ্ছে। অতএব এই ব্যক্তবীজী বা জিমনোস্পার্মেও একই জিনিস থাকবে, অর্থাৎ তাদের শরীরকেও আলাদা আলাদাভাবে ভাগ করে বলতে পারবো যে কোনটা কাণ্ড, কোনটা মূল, কোনটা পাতা, এগুলো আমরা বলতে পারবো। কিন্তু ব্যক্তবীজী এবং গুপ্তবীজী এই দুটোর মধ্যে মেন তফাৎ হচ্ছে বীজে। ব্যক্তবীজী এই দুটো শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই যে এখন যে প্রজাতিটা নিয়ে কথা বলছি তাদের বীজগুলো প্রকৃতিতে খোলা অবস্থায় থাকে, বীজের ওপরে কোনো নির্দিষ্ট আবরণ থাকে না। যে আবরণকে আমরা ফল হিসাবে খেয়ে থাকি, অ্যাকচুয়ালি সেই আবরণটা এদের মধ্যে থাকে না, তাই জন্য এদেরকে বলা হচ্ছে ব্যক্তবীজী। ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিমনোস্পার্ম। তো ব্যক্তবীজীর যদি সংজ্ঞা দিতে বলা হয় তাহলে বলতে হবে যেসব সপুষ্পক উদ্ভিদের ফল উৎপন্ন না হয়, বীজ অনাবৃত বা নগ্ন থাকে, তাকে ব্যক্তবীজী বলা হয়। এই যে শব্দটা জিমনোস্পার্ম, জিমন এই শব্দটারই অর্থ হচ্ছে নগ্ন বা ব্যক্ত, ঠিক আছে, নগ্ন, এবং স্পার্ম শব্দের অর্থ হচ্ছে বীজ। অর্থাৎ এখানে ফুল উৎপন্ন হয় কিন্তু ফুলের পর আর ফল উৎপন্ন হয় না, আর ফল যেহেতু হয় না তাই বীজগুলো প্রকৃতিতে খোলা অবস্থাতে থাকে। সেই কারণে আমরা বলছি যেসব সপুষ্পক উদ্ভিদের ফল উৎপন্ন না হওয়ায় বীজ অনাবৃত বা নগ্ন থাকে তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়। তো এদের কিছু বৈশিষ্ট্য দেখবো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিকাংশ কেন এরা প্রত্যেকেই স্থলজ হয়। স্থলজ অর্থাৎ এরা সকলে স্থলে জন্মায়, এদের মধ্যে কোনো প্রজাতি নেই যারা জলে জন্মায়। এছাড়াও এই উদ্ভিদগুলোর কিছু আরো বৈশিষ্ট্য রয়েছে, যেমন এরা দীর্ঘ হবে, দীর্ঘ অর্থাৎ এরা দৈর্ঘ্যে অনেকটা লম্বা হবে, অনেকটা উঁচু হবে। তারপর কাষ্ঠল হবে, কাষ্ঠল শব্দের অর্থ হচ্ছে এদের যে কাণ্ডটা সেটার ওপরে একটা মোটা লেয়ার থাকবে। আমরা যখন এর পরের চ্যাপ্টারগুলো পড়বো তখন দেখব এইটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীর অঞ্চলটা এতটাই শক্ত আর মোটা হিসাবে থাকে, সেটাকে আমরা আমাদের নিজেদের ইউজে ব্যবহার করি, যেটাকে আমরা কাঠ বলি।
তো সেই কাঠ থেকেই শব্দটা এসছে কাষ্ঠল। তো এদের যে সেল ওয়ালটা রয়েছে সেটা কাষ্ঠল হবে। তারপর হবে এটা বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী, বহু বর্ষ জীবী, বরিজয় দীর্ঘই হবে, বহু বর্ষজীবী, অর্থাৎ এরা বহু দিন অবধি বাঁচে। এই সমস্ত উদ্ভিদগুলো বহু দিন অবধি বাঁচে। এবার বহু বর্ষজীবী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা অনেক দিন অবধি বাঁচবে। একটা আমি উদাহরণ দিচ্ছি, ধান। ধান কিরকম একটা উদ্ভিদ? ধান হচ্ছে এক বর্ষজীবী, যদিও ধান ব্যক্তবীজির মধ্যে পড়ে না, গুপ্তবীজির মধ্যে পড়ে। যাই হোক, উদাহরণের সুবিধা হবে তাই জন্য। ধান কিরকম একটা উদ্ভিদ? যেটাকে এক বছর আমি বুনবো, সেই বছরই ফসল দেবে, তারপর সেটাকে কেটে ফেলতে হবে, সেটা থাকবে না, তাকে কেটে ফেলতে হবে, পরের বছর আবার নতুন করে বুনতে হবে। এইগুলো হচ্ছে এক বর্ষজীবী উদ্ভিদ। কিন্তু অধিকাংশ আমাদের চারিদিকে যে গাছপালাগুলো আমরা দেখতে পাই তারা অনেক দিন ধরে এখানে থেকে সেই জায়গাতে রয়েছে, এরা সবাই বহু বর্ষজীবী উদ্ভিদ। এবার লাস্ট এখানে বৈশিষ্ট্য ফার্স্ট পয়েন্টে, সেটা হচ্ছে চিরহরিত হয়। চিরহরিত অর্থাৎ এরা প্রধানত চিরসবুজ থাকে। অর্থাৎ এদের পাতাগুলো একটা নির্দিষ্ট সময়ে ঝরে পড়ে না, সারা বছর ধরে একটু একটু করে ঝরে পড়ে। সেই কারণে এদের পাতা কখনোই পুরো ফাঁকা হয়ে যায় না, তাই এদেরকে চিরহরিত বলা হয়। সেকেন্ড, এদের কাণ্ড শাখাবিহীন হয়। মানে এদের কাণ্ড শাখাবিহীন হতে পারে। কাণ্ড শাখাবিহীন। শাখাবিহীন শব্দের অর্থ হচ্ছে যাতে শাখা থাকবে না। একটু বলছি, দাঁড়াও। বিহীন হয়। আবার এদের কাণ্ড শাখা যুক্তও হতে পারে বা শাখা যুক্ত হতে পারে। এবার কাণ্ড শাখাবিহীন বা শাখা যুক্ত এর অর্থ কি? অনেক গাছ দেখবে, যেমন নারকেল গাছ। নারকেল গাছ যখন হয়, এখান থেকে এরকম ভাবে একটাই মানে শাখা এরকম ভাবে চারিদিকে পাতা বেরোয় শাখা থেকে। এবার অনেক গাছ রয়েছে, যেমন আম গাছ, এরকম রয়েছে, আম গাছ থেকে এরকম শাখা বেরোয়, তার থেকে প্রশাখা বেরোয়, এরকম ভাবে ভাগ থাকে, সেগুলো আবার ভাগ হয়, এবার সেগুলোকে উদ্ভিদ পাতা থাকে। এইগুলো হচ্ছে শাখা যুক্ত, আর এগুলো হচ্ছে শাখাবিহীন। তাহলে আমাদের ব্যক্তবীজী উদ্ভিদ এরকম দুটোই হতে পারে, শাখা যুক্তও হতে পারে, শাখাবিহীনও হতে পারে। এবার তাহলে তোমরা বলবে এরকম বৈশিষ্ট্য লেখার কি প্রয়োজন ছিল? এর প্রয়োজন হচ্ছে মেনলি এগুলো শাখাযুক্তই হয়। অধিকাংশ ব্যক্তবীজই শাখাযুক্ত হয়। আর আগের দিনেই বলেছিলাম যেগুলো অধিকাংশ হয় তার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, যেটা এক্সেপশন হয় সেটাই প্রশ্ন আসে। যা শাখাবিহীন এই জিনিসটা কম হয়, সেই কারণে এটা এক্সেপশন, এবং এটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এর উদাহরণ দিয়ে দুটো উদ্ভিদের নাম খুব আসে, সেটা হচ্ছে সাইকাস, সাইকাস, আর সেকেন্ড হচ্ছে জেমিয়া। এই দুটো শাখাবিহীন জিমনোস্পার্ম বা শাখাবিহীন ব্যক্তবীজীর উদাহরণ। 3 নম্বর বৈশিষ্ট্য, এদের যে মূল হয় সেই মূল প্রধান মূল হয়। প্রধান মূল কি, গুচ্ছ মূল কি, সেগুলো পরের চ্যাপ্টারগুলোতে আমি আলোচনা করব। এখানে বললে ব্যাপারটা আলাদা হয়ে যাবে, একটা জিনিস গুলিয়ে যাবে, তাই জন্য যাই হোক প্রধান মূল টাইপের হয়। অনেক মানে একটা জাস্ট বেসিক উদাহরণ দিচ্ছি, প্রধান মূল বা গুচ্ছ মূলের অনেক মূল হয় মাটির তলাতে একটা গুচ্ছ আকারে থাকে, সেটা ছড়িয়ে পড়ে না বিভিন্ন জায়গায়, সেটাকে গুচ্ছ মূল বলা হয়। আর প্রধান মূল একটা লম্বাভাবে নেমে যায়, তার থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে আসে, সেটা প্রধান মূল বলা হয়। তো যাই হোক, এরকম এদের মূল প্রধান মূল প্রকৃতির হয়, এবং এদের মূলে অনেক সময় শৈবাল বা ছত্রাক অবস্থান করে। এদের মূলের মধ্যে শৈবাল বা ছত্রাক অবস্থান করে, এবং এই ধরনের অবস্থানকে যেটা বলা হয় সেটা হচ্ছে
সিম্বায়োটিক রিলেশন, কারণ একে অপরের পরিপূরক। এই সমস্ত উদ্ভিদগুলো শৈবাল বা ছত্রাকগুলোকে কিছু দিচ্ছে, শৈবাল বা ছত্রাকও এই উদ্ভিদগুলোকে কিছু দিচ্ছে। এই যে রিলেশন, সেটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশন। তো এদের মূলে অনেক সময় শৈবাল বা ছত্রাক থাকে। যেমন এখানে উদাহরণ, প্রধান মূল সাইকাস গাছ, যেটা বললাম শাখাবিহীন জিমনোস্পার্ম, সেই সাইকাসের প্রধান মূলে, সাইকাসের মূলে শৈবাল থাকে, সাইকাসের মূলে শৈবাল থাকে। আর পাইনাসের মূলে, পাইনাস, পাইনাস অ্যাকচুয়ালি পাইন গাছ, পাইনাসের মূলে ছত্রাক থাকে। এবং এরা না থাকলে এই গাছগুলো থাকতেই পারতো না। এরা থাকাটা ইম্পর্টেন্ট। এরম নয় যে দু একটা গাছে থাকবে বাকিগুলোতে থাকবে না, এরম নয়। প্রত্যেক পাইনাস গাছের নিচেই ছত্রাক দেখা যায়, প্রত্যেক সাইকাসের নিচেই শৈবাল দেখা যায়, কারণ মাটি থেকে এরা নাইট্রোজেন সংগ্রহ করে এই গাছগুলোকে দেয়। আর নাইট্রোজেন ছাড়া কোনো গাছ বাঁচতে পারবে না। আর গাছের এরকম এবিলিটি নেই যে তারা অক্সিজেনের মতো প্রকৃতি থেকে নাইট্রোজেন নিয়ে নেবে। তাদেরকে এই শৈবাল বা ছত্রাকের ওপরই নির্ভরশীল থাকতে হয়। এদের শরীরে চতুর্থ বৈশিষ্ট্য, জাইলেম এবং ফ্লোয়েম কলা থাকে। জাইলেম ও ফ্লোয়েম কলা, এদের শরীরে জাইলেম এবং ফ্লোয়েম কলা থাকে। এবং এটা আমি আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে যারা টেরিডোফাইটা বা ফার্ন বর্গ হয়, তাদের শরীরেও এই জাইলেম এবং ফ্লোয়েম কলা প্রথমবার দেখা যায়। তারপরের যে বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা তারপরের যে বিভাগ, তাদের শরীরে স্বাভাবিক ঘটনা এটা থাকবে, কারণ সেইখান থেকে এটা হওয়া শুরু হয়েছে। এরপরেরটাতেও রয়েছে, ব্যক্তবীজিতেও রয়েছে, এরপরে যেটা গুপ্তবীজি, তাদের শরীরেও এরকম জাইলেম এবং ফ্লোয়েম কলা দেখা যাবে। তো জাইলেম এবং ফ্লোয়েম কলা কি? জাইলেম দিয়ে উদ্ভিদ জল মাটি থেকে নিয়ে আসে এবং ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা এক রকমের নালিকা বিশেষ, যার মাধ্যমে এগুলো হয়। এরপরে হচ্ছে পঞ্চম আর বৈশিষ্ট্য, এদের যে ফুলগুলো হয়, 5 নম্বর, অধিকাংশ উদ্ভিদের, যেটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখব, যে তাদের যে ফুলগুলো তার মধ্যে দু ধরনের পুংরেণু থাকে। একটা হচ্ছে স্ত্রী পুংরেণু আর একটা হচ্ছে পুরুষ পুংরেণু। সরি, পুংরেণু বলছি, মানে পুংরেণু ভুল বলছি, রেণু। দু ধরনের রেণু থাকে, একটা হচ্ছে স্ত্রী পুংরেণু, একটা হচ্ছে পুরুষ পুংরেণু। অর্থাৎ এরপরে যে অ্যাঞ্জিওস্পার্ম দেখবো, তাতে এটা যদি ফুল হয়, এই ফুলের মধ্যেই একটা থাকবে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী, উভয়টাই। কিন্তু ব্যক্তবীজীদের ক্ষেত্রে এটা সেরকম হয় না। ব্যক্তবীজীদের ক্ষেত্রে ফুল আলাদা আলাদা হয়, অর্থাৎ পুরুষ ফুলে শুধুমাত্র পুংরেণু থাকবে, স্ত্রী ফুলে শুধুমাত্র স্ত্রী রেণু থাকবে। তো এরকম ভাবে আলাদা আলাদা হয়। তো বৈশিষ্ট্যটা আমি বলছি, পুরোটা যদি লেখা থাকে লিখে নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুলগুলি শুধুমাত্র পুং রেণু নিয়ে গঠিত এবং স্ত্রী ফুলগুলি শুধুমাত্র স্ত্রী রেণু নিয়ে গঠিত। তো ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এবং ফাইনালি 6 নম্বর যে মেন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটার জন্য একে আলাদা করা হয়, সেটা হচ্ছে এদের কোনো ফল গঠিত হবে না। কোনো উদ্ভিদে ফল গঠিত হবে না। যদি ফল গঠিত হয় তাহলে সেটাকে তুলে আমাদের অ্যাঞ্জিওস্পার্মে ফেলে দিতে হবে। তো হয় না, কারণ ব্যক্ত বীজি মানেই তাই, বীজের ওপর কোনো কোনো আবরণ থাকবে না। তো সেই কারণে ফল গঠিত কোনোদিনই এই উদ্ভিদে হয় না। এবার কিছু উদাহরণ। সব থেকে ফেমাস উদাহরণ পাইনাস। আমরা পাইন গাছ সম্পর্কে কিছু না কিছু জানি। পাইনাস, সবাই পাইন গাছের ছবি দেখেছি বা নিজের চোখেও আমরা পাইন গাছ দেখেছি। এই পাইনাস অ্যাকচুয়ালি একটি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি। সেকেন্ড উদাহরণ সাইকাস, যেটা আগেই বলে এসেছি, তাই এখানে লিখলাম না। পাইনাস হলো, তারপর হচ্ছে নিটাম। এখানে দুটো উদাহরণ দিয়ে, পাইনাস এখানে লেখা রয়েছে, যাই হোক, পাইনাস, সাইকাস, তারপরে হচ্ছে নিটাম। নিটাম একটা উদাহরণ। আচ্ছা, গিঙ্কো বলে একটা উদ্ভিদ হয়, গিঙ্কো।
কিঙ্কো এরকম একটা উদ্ভিদ, জিমনোস্পার্মের একটা উদাহরণ। এর কিছু অর্থনৈতিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন কিছু কিছু এরকম উদ্ভিদের যে বীজ সেটাই খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, যেমন পাইন গাছের বীজকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, সাইকাসের বীজকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। সাইকাসের যে কাণ্ড সেখান থেকে সাগু তৈরি হয়, এই সাইকাসের কাণ্ড থেকে সাগু তৈরি হয়, কাণ্ড থেকে, এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে কাঠ। এই উদ্ভিদগুলো কাষ্ঠল হয়, প্রথমেই বলা হয়েছে এখানে যে এগুলো কাষ্ঠল হবে, তো অতএব এর যে কাঠ পাওয়া যায় তার থেকে বিভিন্ন জিনিস তৈরি হবে, যেমন পাইন গাছ, অ্যাবিস বলে একটা গাছ রয়েছে, এখানে একটা উদাহরণ লিখতে পারো, অ্যাবিস। অ্যাবিস, এই অ্যাবিস গাছের থেকে, তারপরে এরকম কিছু গাছ রয়েছে, মেনলি পাইনাস গাছ খুব ইম্পর্টেন্ট, এর থেকে বিভিন্ন আসবাবপত্র, জানলা, দরজা, যেগুলো দিয়ে কাঠের যে জিনিস তৈরি হয় সেগুলো এখান থেকে তৈরি হয়। আর মেন যে মানে মেন যে অর্থনৈতিক গুরুত্ব সেটা হচ্ছে রজন তৈরিতে। রজন, রজন বা ইংরেজিতে যাকে বলা হয় রেজিন, এবং এর থেকে রজন তৈরি হয় পাইন গাছ থেকে বা যে কোনো কনিফার জাতীয় উদ্ভিদ থেকেই এটা তৈরি হয়। কনিফার উদ্ভিদ কি? যে উদ্ভিদগুলো, যে গাছগুলো এরকম কোন আকৃতি হয়, এরকম যে আকৃতির গাছগুলো সেগুলোকে বলা হয় কনিফার উদ্ভিদ। তো পাইনাস এরকম একটা উদ্ভিদ, পাইন গাছও এরকমই দেখতে হয়। তো এই ধরনের উদ্ভিদ থেকে রজন তৈরি হয়, টারপিন তেল তৈরি হয়। টারপিন তেল, এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৈনন্দিন জিনিসের মধ্যে। এইগুলো থেকে বার্নিশ করা হয়, এইগুলো দিয়ে ওষুধ প্রস্তুত করা হয়, তো পরীক্ষাগারে এগুলোকে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়। তো এই রজন, টারপিন তেল, এই দুটো জিমনোস্পার্ম থেকেই পাওয়া যায় এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক বৈশিষ্ট্য। এরপরের যে অর্থনৈতিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাগজের মণ্ড প্রস্তুতিতে। কাগজ মণ্ড, অধিকাংশ যে কাগজগুলো আমরা ইউজ করি তার অধিকাংশই ব্যক্তবীজী উদ্ভিদ থেকে তৈরি হয়, মেনলি ব্যক্তবীজী উদ্ভিদ থেকে তৈরি হয়, কারণ ব্যক্তবীজী উদ্ভিদগুলো একটু তুলনায় নরম টাইপের হয় আর তার থেকে কাগজের মণ্ড প্রস্তুত করা যায়। অন্যান্য উদ্ভিদ থেকেও হয়, জিমনোস্পার্ম থেকেও হয়, সেটা এই অ্যাঞ্জিওস্পার্ম থেকেও হয়, কিন্তু জিমনোস্পার্ম থেকে মেনলি কাগজের মণ্ড তৈরি করা হয়। আর লাস্ট হচ্ছে ওষুধ, কিছু ওষুধ তৈরি হয়। একটা উদ্ভিদ রয়েছে, একটা গাছ রয়েছে যার নাম হবে এফ্রিডা। এফ্রিডা এটা একটা গাছের নাম। এই এফ্রিডা থেকে এফ্রিডিন বলে একটা ওষুধ তৈরি হয়। এফ্রিডা থেকে এফ্রিডিন, এফ্রিডিন, এই এফ্রিডিন হাঁপানির জন্য ব্যবহার করা হয়, হাঁপানির চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। তো এইগুলোই মোটামুটি বৈশিষ্ট্য, আর কিছু নেই। এরপরে আমরা চলে যাব হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা ব্যক্তবীজিতে, গুপ্তবীজিতে। নেক্সট, গুপ্তবীজি বা যাকে ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম এবং এর যে সংজ্ঞা রয়েছে সেটা ঠিক জিমনোস্পার্মের উল্টো হবে। যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হয়, বীজগুলো ফলের মধ্যে আবৃত থাকে, তাদের গুপ্তবীজি বলে। যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হয়, বীজ ফলের মধ্যে আবৃত থাকে, তাদেরকে গুপ্তবীজি বলা হয়। আমরা যে সমস্ত ফলগুলো খেয়ে থাকি এগুলো সব কিছু গুপ্তবীজি উদ্ভিদ থেকে পাওয়া যায়, কারণ আমরা যখন ফল খাই দেখব ভেতরের দিকে বীজ রয়েছে এবং এই বীজগুলোকে আবরণ দেওয়ার জন্যই এই ফলগুলো তৈরি হয়, আমাদের খাওয়ার জন্য তৈরি হয় না। নিজেদের শারীরিক কারণেই এটা তৈরি হয়, ওই বীজগুলোকে যাতে ঢাকা দেওয়া যায় সেই কারণে এই উদ্ভিদগুলোর ওপরে একটা শাঁস জাতীয় জিনিস তৈরি হয়ে যায়, যেটাকে আমরা ফল বলে খেয়ে নিই। তো এইটা হচ্ছে গুপ্তবীজির
সংজ্ঞা। এবার হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট বৈশিষ্ট্য, গুপ্তবীজি বিভিন্ন রকমের উদ্ভিদ হয়। আমরা নর্মালি দেখেছিলাম যে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি এটা শুধুমাত্র কাষ্ঠল হয়, কাষ্ঠল জাতীয় উদ্ভিদ হয়, কিন্তু এই অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে বিরুৎ প্রজাতির দেখা যায়, বিরুৎ প্রজাতি, গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়, গুল্ম, এবার বৃক্ষ জাতীয় উদ্ভিদও দেখা যায়। বিরুৎ জাতীয় উদ্ভিদ কি, যারা বিরুৎ আর গুল্ম ওয়ান টাইপ অফ একই জিনিস। বিরুৎ হচ্ছে কাউকে জড়িয়ে জড়িয়ে ওঠে, তাকে বলা হয়। আর গুল্ম হচ্ছে যার মধ্যে, যেটাকে চিপলে রসালো কোনো পদার্থ বেরোবে, যার কাণ্ডকে চিপলে রসালো কোনো পদার্থ বেরোয়, তাকে গুল্ম বলা হয়। আগে প্রাচীনকালে একটা রস ইউজ করা হতো, সোমরস। সেটা কি হচ্ছে, সেই কাণ্ডটাকে চিপে একটা রস বেরোচ্ছে, সেইটাকে সোমরস বলা হতো। তো সেরকম অনেক উদ্ভিদ রয়েছে আমরা জানি, যেগুলোকে চিপলে একটা রস জাতীয় জিনিস বের হয়, সেগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। আর বৃক্ষ তো বুঝতেই পারছি, যেটা একটা লম্বা কাষ্ঠল হবে, সেগুলোকে বৃক্ষ বলা হয়। তো সেরকম 3 রকমেরই হতে পারে। এদের মূল আবার 2 রকমের হতে পারে। স্থানিক মূল, মূল 2 রকমের হতে পারে। স্থানিকও হতে পারে, আবার অস্থানিক হতে পারে। যখন মূল চ্যাপ্টারটা পড়ব, মূল সম্পর্কে পড়ব, তখন এই স্থানিক মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল সমস্ত কিছু আমরা সেখানে দেখে নেব। তৃতীয় এবং মেন বৈশিষ্ট্য যার জন্য একে আলাদা করা হয়, এদের ফল উৎপন্ন হয়। ফল উৎপন্ন হয়, এদের উদ্ভিদগুলোতে ফল উৎপন্ন হয়। এবং এদের চতুর্থ বৈশিষ্ট্য যে ফুলগুলো হয়, ফল তৈরি হওয়ার আগে ফুল তৈরি হতে হবে, ফুল থেকে ফল তৈরি হয়। তো ফুলগুলো এক লিঙ্গও হতে পারে, আবার উভয় লিঙ্গও হতে পারে। ফুল এক লিঙ্গ বা উভয় লিঙ্গ। এর অর্থ কি, যেটা একটু আগে বলছিলাম, যে ব্যক্তবীজির ক্ষেত্রে ফুল উভয় লিঙ্গ হয়, এক লিঙ্গ হয়, বা ব্যক্তবীজির ক্ষেত্রে ফুল এক লিঙ্গ হয়, অর্থাৎ একটা ফুল হয় পুরুষ আর একটা ফুল হয় স্ত্রী। গুপ্তবীজির ক্ষেত্রে এরকমও হতে পারে, আবার উভয় লিঙ্গও হতে পারে, অর্থাৎ একটা ফুলের মধ্যেই পুংরেণু এবং স্ত্রী রেণু এই দুটোই থাকতে পারে। এটা হচ্ছে খুব বড় বৈশিষ্ট্য গুপ্তবীজির জন্য। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য নয়, এবার হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মকে 2 ভাগে ভাগ করা যায়। অ্যাঞ্জিওস্পার্মকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একবীজপত্রী, আর সেকেন্ড ভাগ হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী যাদের একটা বীজপত্র থাকে, যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের একটা বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। যাদের 2টো বীজপত্র থাকে, তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। বীজপত্র জিনিসটা কি সেটা পরে বুঝবো, কারণ সেগুলো সেপারেট চ্যাপ্টার। আমাদের এখন মেন চ্যাপ্টার যেটা চলছে, যে শ্রেণী বিভাগ, সেগুলো জেনে নেবো। এর মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলোকে আলাদা করেই বলতে হবে, তো তখন সেগুলো বলবো। তো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী হয়। এই একবীজপত্রী যেগুলো হয়, সেগুলো সাধারণত এক বর্ষজীবী হয়। যে একবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদগুলো হয়, সেগুলো সাধারণত এক বর্ষজীবী হয়, অর্থাৎ 1 বছরই বাঁচে। সেটাকে মানে পরের বছরে আবার নতুন করে পুঁততে হবে, বুনতে হবে, তাহলে সেই গাছটা হবে। নয়তো একবার পোতার পরে সেটা ফল দেবে, তারপরে সেটা অটোমেটিক্যালি মরে যাবে। যদি
এরকম এক বর্ষজীবী, যেমন ধরা যাক ধান, ধান যদি আমি একবার পুঁতলাম দিয়ে সেই বছর আমি সেটাকে কাটলাম না, রেখেই দিলাম মাঠে নর্মালি, তাহলে কিন্তু সেই ধানগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে, এমনিই গাছটা মরে যাবে। সে কাটো আর না কাটো, ওটা গাছটা মরে যাবে। তো যাই হোক, একবীজপত্রীগুলো এক বর্ষজীবী হয়, আর দ্বিবীজপত্রীগুলো এক বর্ষজীবীও হতে পারে, আবার বহু বর্ষজীবীও হতে পারে। দ্বিবীজপত্রীগুলো এক বর্ষজীবীও হতে পারে, আবার বহু বর্ষজীবীও হতে পারে। যাই হোক, দ্বিবীজপত্রীতে পরে আসছি, আগে একবীজপত্রীগুলোকে জেনে নেব এর কি কি বৈশিষ্ট্য রয়েছে। একবীজপত্রীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা এক বর্ষজীবী হবে সাধারণত। আবার এখানে কিন্তু এটা নয় যে সব একবীজপত্রী এক বর্ষজীবী হবে, হতে পারে কিছু কিছু দ্বিবর্ষজীবী হতে পারে, কিন্তু অধিকাংশ মানে মেন বৈশিষ্ট্য বলা যেতে পারে এক বর্ষজীবী হবে। তো ওটা মনে রাখতে হবে না যে এর মধ্যে কিছু আবার অনেক বছরও বাঁচতে পারে, ওরকম কিছু মনে রাখতে হবে না। জাস্ট একটা জিনিস মনে রাখো, একবীজপত্রী উদ্ভিদ এক বর্ষজীবী হবে। এরপরে এরা বিরুৎ, মেনলি বিরুৎ প্রকৃতির হয়, প্রধানত বিরুৎ প্রকৃতির হয়। বা গুল্ম প্রকৃতির হয়, গুল্ম প্রকৃতির হয়। একবীজপত্রী উদ্ভিদের সেকেন্ড বৈশিষ্ট্য, এরা বিরুৎ জাতীয় হয় বা গুল্ম জাতীয় হয়। আবার এখানেও এক্সেপশন রয়েছে, এক্সেপশন সবেতেই রয়েছে। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিছু আবার কিছু কাষ্ঠল হতে পারে, কিছু থার্ড বলছি, কিছু কাষ্ঠল বা বৃক্ষ জাতীয় লিখলেই ভালো হয়। ঠিক আছে, কাষ্ঠল লিখলেও কোনো অসুবিধা নেই, যেটাই বৃক্ষ হবে সেটাই কাষ্ঠল হবে। বৃক্ষ বলতে বুঝতে পারছো, যেটাকে আমরা গাছ বলি, সেরকম যখন হবে তখনই সেটা কাষ্ঠল হবে। আমরা যে নর্মালি যদি একটা লতানো গাছকেও গাছ বলি, অ্যাকচুয়ালি সেটা বলা ভুল, লতানো গাছকে আমাদের বিরুৎ বলতে হবে। ঠিক আছে, তো কাষ্ঠল হবে বা বৃক্ষ জাতীয় হবে। উদাহরণ, তাল, তাল গাছ, নারকেল গাছ। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, তাল, নারকেল এইগুলো একবীজপত্রী উদ্ভিদ। আবার এই জিনিসটাও এখানে এক্সেপশনের উদাহরণে লেখা যেতে পারে, এরা এক বর্ষজীবী হয়, আবার বহু বর্ষজীবীও হতে পারে, বললাম প্রথমেই। তো সেখানে তাল, নারকেল দেখছো, এরা কিন্তু এক বর্ষজীবী নয়, এরা বহু কাল ধরে এক জায়গায় থেকে যায়, বহু বছর ধরে, তো তারা বহু বর্ষজীবী। এক্সেপশন সবেতেই রয়েছে। এরা বিরুৎ বা গুল্ম জাতীয় হয়, আবার এক্সেপশন কিছুতেই রয়েছে, কিছু কাষ্ঠল হয়, যেমন তাল, নারকেল। এরপরে এদের যে মূলটা হয়, মূল গুচ্ছ মূল হয়। ঠিক আছে, একটু লেখাটা ভুল হয়েছে, এটা গুচ্ছমূল অস্থানিক প্রকৃতির হবে। উপরে যে মেন বৈশিষ্ট্য লিখেছিলাম সমস্ত ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্থানিকও হতে পারে, অস্থানিকও হতে পারে। তো একবীজপত্রীদের ক্ষেত্রে মূলটা অস্থানিক গুচ্ছমূল হয়। অস্থানিক গুচ্ছমূল, অস্থানিক মূল কি, গুচ্ছমূল কি, এগুলো না জানলে কিচ্ছু করা যাবে না। এগুলো মানে বোঝার জিনিস, তো সেগুলো পরে বুঝবো যখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন জাস্ট এগুলো মাথায় রাখো, কারণ পরবর্তীকালে যখন এই গুচ্ছ মূল বা অস্থানিক মূল এই সমস্তগুলো আসবে, স্থানিক মূল এই সমস্তগুলো আসবে, তখন যেন এই ওয়ার্ডগুলো চেনা থাকে, যে হ্যাঁ আমরা কোথাও পড়েছিলাম এই জিনিসটা, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। আমরা গুপ্তবীজি বা ব্যক্তবীজি এদের ক্ষেত্রে এটা পড়েছিলাম। যাই হোক, একবীজপত্রীদের মূল হবে গুচ্ছমূল, এই অস্থানিক গুচ্ছমূল। আচ্ছা, কাণ্ড এদের শাখাহীন হয়, এদের কাণ্ড শাখাহীন হয়। এবং উপরে যে উদাহরণগুলো দিলাম, তাল, নারকেল, এদের শাখাহীন হয়, এদের আম গাছের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা বেরোয় না কাণ্ডে। ধান, গম, এগুলোরও হয়, কি বলা হয়, শাখাহীন হয়, একটাই গুচ্ছ উঠে এরকম, ওটাই কাণ্ড, ওর থেকে আলাদা আলাদা বিভিন্ন কাণ্ড বেরোয় না। তো এদের ক্ষেত্রে কাণ্ড শাখাহীন হয়। উদাহরণগুলো জাস্ট মাথায় রাখো, সমস্ত বৈশিষ্ট্য এমনি হয়ে যাবে। এরপরে অনেক একবীজপত্রী উদ্ভিদের কি হয়,
যে কাণ্ডটা রয়েছে সেটা ভূমি মধ্যস্থ হয়ে যায়, কাণ্ডটা ভূমির মধ্যে চলে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কাণ্ড ভূমি মধ্যস্থ হয়। ভূমি মধ্যস্থ কাণ্ডকে বলা হয় মৃদগত কাণ্ড। ঠিক আছে, ভূমি যে সমস্ত, এটা যদি মাটি হয়, তার এটা যদি মাটি হয়, এরপরে রয়েছে গাছ, গাছের কাণ্ড যদি নিচের দিকে চলে যায়, মূল নয় কিন্তু এটা কাণ্ড, কাণ্ডটা যদি নিচের দিকে চলে যায় সেই ধরনের কাণ্ডকে বলা হয় মৃদগত কাণ্ড। মৃদগত কাণ্ড। তো এদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সবার জন্য নয় কিন্তু, তার মানে এই নয় যে নারকেল গাছেও কাণ্ড মাটির তলায় চলে গেছে, তাল গাছেও চলে গেছে, এরকম নয়। অনেকগুলো একবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদকে দেখা গেছে যাদের কাণ্ড ভূমি মধ্যস্থ কাণ্ড বা মৃদগত কাণ্ড। এবং এদের উদাহরণ দিলে খুব ভালো হবে ব্যাপারটা। উদাহরণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের আমরা যে অংশটা খাই সেটা অ্যাকচুয়ালি কিন্তু কাণ্ডের অংশ, সেটা মূল নয়। আমরা পেঁয়াজের কাণ্ডকেই খাই, যে পেঁয়াজ যে জিনিসটা খাই। এছাড়া কলা, ওল, হলুদ, তারপর হচ্ছে কচু ইত্যাদি। ওল, হলুদ, কচু, এই যে জিনিসগুলো আমরা খাই, এগুলো সব আমরা কাণ্ড খাই, কোনোটার মূল খাই না। খুব ভুল হয় এখানে, যে আমরা মনে করি যে আমরা মূলটাকে খাচ্ছি, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ওটা কাণ্ড। কেন ফুলে যায়, কেন ফেপে যায়, সেটা পরবর্তীকালে পরের যে চ্যাপ্টারগুলো সেখানে বুঝে যাব। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ওল, হলুদ, কচু, পেঁয়াজ, এইগুলো সবই কাণ্ড, মৃদগত কাণ্ডের উদাহরণ, মানে মাটির ভেতরে। আচ্ছা, এবার উদাহরণ তো অনেক কিছু এখান থেকে পেয়ে গেছি। একটা উদাহরণ এক্সাম্পল আরো আলাদা করে লিখবো। ধান, ভুট্টা, এইগুলো তো গেলই, ধান, ভুট্টা। এছাড়া নারকেল, তাল, এগুলো উপরে লিখেছি। এছাড়া হচ্ছে গম, ধান, গম, সমস্ত কিছু এরকম উদাহরণ। পেঁয়াজ, কলা, ওল, হলুদ, কচু, এরা সকলে এই ধরনের উদ্ভিদের উদাহরণ। এবার হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী হয়ে গেল, এবার হচ্ছে দ্বিবীজপত্রী। এই পাশে লিখলেই সুবিধা হবে, কারণ পাশে যে ছবিগুলো দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ছবিগুলো পাশে দেওয়া যাবে বলে পাশে জায়গাটা ফাঁকা রেখেছি। যাই হোক, দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, ফার্স্টে হেডিং দ্বিবীজপত্রী। অর্থাৎ যাদের দুটো বীজপত্র থাকে। প্রথম বৈশিষ্ট্য যে এরা একবর্ষজীবীও হতে পারে, দ্বিবর্ষজীবীও হতে পারে, আবার বহুবর্ষজীবীও হতে পারে। একবর্ষজীবী অর্থাৎ এরা 1 বছরও বাঁচতে পারে, দ্বিবর্ষজীবী মানে এরা 2 বছরও বাঁচতে পারে, বহুবর্ষজীবী মানে বছরের পর বছর, অনেক বছর তারা বাঁচতে পারে। এরা বিরুৎ, গুল্ম, বৃক্ষ সমস্ত ধরনের হতে পারে, সেটা কমন বৈশিষ্ট্য এদের ওপরে লেখা রয়েছে। তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল গঠিত হয় এবং তার থেকে শাখা মূল বেরোতে থাকে। মূল হচ্ছে প্রধান মূল, তার থেকে আবার শাখা মূল বের হয়, প্রধান মূল থেকে শাখা মূল বের হয়। এছাড়াও এই ধরনের উদ্ভিদের আরো একটা বৈশিষ্ট্য আছে, অনেক সময় এই সমস্ত উদ্ভিদের কাণ্ড এবং
পাতা থেকেও মূল বেরোতে দেখা যায়। কাণ্ড এবং পাতা থেকেও মূল বেরোতে দেখা যায়। কাণ্ড থেকে যে মূল বেরোয় তাকে কাণ্ডজ মূল বলা হয়, এবং পাতা থেকে যে মূল বেরোয়, পাতা থেকে যে মূলটা বেরোয় তাকে পত্রজ মূল বলা হয়। পত্রজ মূল বলা হয় মানে পাথরকুচি একটা উদাহরণ। পাথরকুচির কাণ্ডকে যদি রেখে দিই সেখান থেকেই মূল বেরোতে শুরু করে, সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে পত্রজ মূল। আবার বট গাছের কাণ্ড থেকেই মূল বেরোতে শুরু করে, দিয়ে সেটাকে ঠেস দেয়, সেটাও হচ্ছে কাণ্ড, সেটাকে বলা হচ্ছে কাণ্ডজ মূল। তো এদের মূল এরকম ধরনের হতে পারে। এদের যে পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস জালকাকার হয়। পাতার চ্যাপ্টারে এগুলো দেখবো, দু রকমের পাতা হয়। একটা পাতা যে সমান্তরাল শিরাবিন্যাস, আর একটা হচ্ছে জালকাকার শিরাবিন্যাস, অর্থাৎ এরকম একটা, তার থেকে এরকম এরকম জাল এরকম বেরিয়েছে, সেটাকে বলা হয় জালকাকার শিরাবিন্যাস। যেরকম করে আমরা আম গাছ বা এরকম টাইপের উদ্ভিদে দেখি, সেগুলো হচ্ছে এরকম জালকাকার পাতা। তো যাই হোক, এদের পাতাটা জালকাকার হবে। আর সমান্তরাল কোনটা? নারকেল গাছের যে পাতা সেটা সমান্তরাল পাতা, মানে সমান্তরাল শিরাবিন্যাস। তো এগুলো প্রত্যেকটা পাতার চ্যাপ্টারে, এখানে নয়। যাই হোক, উদাহরণ এবার হচ্ছে এক্সাম্পল। মটর, ফার্স্ট উদাহরণ মটর। আম গাছ, আম। সর্ষে, তারপরে পাট। উদাহরণ অনেক হয়, আর উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তাও সুবিধার জন্য উদাহরণ কেন দেওয়া হচ্ছে, যাতে সেই গাছগুলো আমাদের মনের মধ্যে আসে, কারণ এই গাছগুলোর কোনো না কোনোটা আমরা দেখেছি, তাহলে বুঝতে সুবিধা হবে এই এই বৈশিষ্ট্যগুলো কোথায় কোথায় দেখা যায়। চা, নিম ইত্যাদি উদ্ভিদ হয় কি দ্বিবীজপত্রী। তো আজকের চ্যাপ্টারে যে দুটো জিনিস কভার করার ছিল সেটা করে দিলাম। এর পরের দিনের চ্যাপ্টারে নতুন আরো একটা কিছু টপিক ধরবো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি কিছু জানার থাকে, যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। তো এই ভিডিওটা এই অবধি, দেখার জন্য ধন্যবাদ।